নির্বাচনে বিজেপি অটোমেটিক্যালি জিতবে তার সুযোগ নেই। বিজেপির হাল খারাপ, সবচাইতে বেশি যিনি জানেন তার নাম নরেন্দ্র মোদী। সেই কারণেই রাম মন্দির করার পরেও শান্তি পাচ্ছেন না। এখন জলের মধ্যে ডুবে হাদাবাচনা করছেন, একটা পাথরের মূর্তিতে হাত লাগিয়ে যদি দুটো ভোট পাওয়া যায়, হাল খুব খারাপ। ভয় দেখানো হচ্ছে। এই আইন মানুষকে বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবার আইন। জন্মসূত্রে মানুষের নাগরিকত্ব কেড়ে নেবার আইন 2003 সালে যখন প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী, সেই সরকারের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। একা বিজেপি না, একা তৃণমূল না, আরএসএস এর ঘরে জন্ম নেওয়া বিজেপি, আরএসএস এর ঘরে পরের দফায় তৈরি করে জন্ম নেওয়া তৃণমূল, এই দুয়ে মিলিয়ে আমাদের গোটা দেশের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা ছিল না, বিশ্বাসঘাতক, তারা আজকে দেশ চালাবার নামে দেশের 12টা বাজাতে চান এবং অনেকদিন আছি, আরো থাকবো। ইনিও বলছেন, উনিও বলছেন। ইনিও বলছেন পঞ্চায়েতে না জিতলেও পঞ্চায়েত আমার, উনি বলছেন রাজ্য না জিতলেও রাজ্য আমার। কিন্তু হাল ওদের ভালো না। কাগজ টিভিতে মাঝে মধ্যে একটা এমন ভাব দেখাচ্ছে যেন বিজেপির জিত নিশ্চিত। ভুল। আপনি লিখে রাখুন, তৃতীয় দফায় এবারের নির্বাচনে বিজেপি অটোমেটিক্যালি জিতবে তার সুযোগ নেই। বিজেপির হাল খারাপ, সবচাইতে বেশি যিনি জানেন তার নাম নরেন্দ্র মোদী। সেই কারণেই রাম মন্দির করার পরেও শান্তি পাচ্ছেন না। এখন জলের মধ্যে ডুবে হাদাবাচনা করছেন, একটা পাথরের মূর্তিতে হাত লাগিয়ে যদি দুটো ভোট পাওয়া যায়, হাল খুব খারাপ। কি করে জিতবে বিজেপি সারা দেশে? যেখানে বিজেপির আসন বেশি, কোথায়? হিন্দি হার্টল্যান্ডে, হিন্দি এলাকায়, সেখানে বিজেপির আর বাড়ার সুযোগ নেই। বাড়বে কি করে? বরং কমবে। গুজরাটে বিজেপি 26-এ 26 তো 28 হতে পারবে না, ওটা পারলে 22 হবে কি 20 হবে কি 18 হবে, নেমে যাবে। রাজস্থানে বিজেপি 25-এ 25 তো আর 30 হবে না, 25 বছর নেমে 20 হবে। হরিয়ানাতে 10-এ 10, আর তো পারবে না। হিমাচলে 4-এ 4, আর তো পারবে না। দিল্লিতে 7-এ 7 বিজেপি গতবারের ভোটে, আমি একের পর এক নাম বলে যেতে পারি। বিহারে 40-এ 39, আর বাড়বে কোথা থেকে? ফলে যেখানে বিজেপি আছে সেখানে বিজেপি স্যাচুরেশনে চলে গেছে, আর বেশি জিতবার সুযোগ নেই। এবার হারবে এবং কমবে। জিতবে কোথায়? জেতার জায়গা নেই। দক্ষিণ ভারতে জিতবে না, পূর্ব ভারতে, ওদিকে আসাম, ওদিকে উড়িষ্যা, নতুন জেতার সুযোগ নেই। পশ্চিমবাংলায় 2 ছিল, হয়েছিল 18, আর এখন দিদি আর ভাইপো মোদিজির সঙ্গে রোজ আলাপ আলোচনা করে কটা সিট লেনা দেনা হবে। আমাকে পিসিকে আর ভাইপোকে ইডিতে যেন ডাকাডাকি না করে। অনুব্রতকে নিয়েছো নাও, পার্থকে নিয়েছো নাও, জ্যোতিপ্রিয়কে নিয়েছো নাও, শাহজাহানকে নিয়েছো নাও, পিসি ভাইপোকে বাঁচিয়ে রাখো, আমরা তোমাদের আরো কতগুলো সিট পৌঁছে দেব। এইরকম একটা অবস্থার মধ্যে এবারের নির্বাচনে তৃণমূলের কাছে বিজেপি এসে হাজির হয়েছে, বা বিজেপির কাছে তৃণমূল এসে হাজির হয়েছে। আপনি দেখেছেন তৃণমূলের প্রার্থী তালিকা? এবার দেখেছেন ওই যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, অন্তত 5 জন বিজেপি, তার মধ্যে 2 জন বিজেপির সাংসদ এবার তৃণমূলের প্রার্থী, আর 3 জন এখন বিধানসভায় বিজেপির এমএলএ, কিন্তু প্রার্থী হচ্ছে তৃণমূলের। নরেন্দ্র মোদীর সম্মতি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তৈরি করেছে বিজেপিকে সাহায্য করার জন্য। তৃণমূল বিজেপি এই দুটোকে আলাদা করে দেখার খুব একটা সুযোগ এই মুহূর্তে নেই। সারা ভারতবর্ষ বিজেপি, তার বিরুদ্ধে লড়াই। পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূল দুয়ের বিরুদ্ধে আমাদের লড়াই, দেখতে পাচ্ছেন তো। এবং তাই প্রতিদিন যারা বিজেপির সঙ্গে ছিল তারা বিরক্তি প্রকাশ করছে, যারা তৃণমূলের সঙ্গে ছিল তারা রোজ একটা একটা করে রাগ করছে। কারুর নাম অর্জুন সিং, ছিল তৃণমূল, হলো বিজেপি, আবার হয়ে গেল তৃণমূল, আবার এখন তার নাকি বুকে খুব কষ্ট হচ্ছে, এখন নাকি বিজেপির দিকে যাবো ভাব করছে।
ভরতপুরের এমএলএ তৃণমূল এই একটু আগে সাংবাদিকদের ডেকে বলেছে ওই ইউসুফ পাঠান না কাকে একটা নিয়ে এসেছে গুজরাট থেকে, আমি তাকে সমর্থন করব না, প্রয়োজন আমি আলাদা করে দাঁড়াবো। কে বলছে? তৃণমূলের এমএলএ। তবে কি একটা সায়ন্তিকা নাকি নাম দেখলাম, বাঁকুড়া না কোথাকার, সে বলেছে আমি একটা এতদিন ধরে তৃণমূল করছি 3 বছর ধরে, আমি একটা চান্স পাবো না। রাজনীতি হচ্ছে ধান্দাবাজির জন্য, তৃণমূলের কাছে চান্স পাওয়ার জন্য। ধান্দায় পোষালে তৃণমূল, ধান্দায় না পোষালে বিজেপি। বিজেপির ঘরে আছি, ধান্দা পোষালে বিজেপি, ধান্দা না পোষালে তৃণমূল। এই রাজনীতির অবমূল্যায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমাদের কাছে কোনো বিকল্প নেই। এই নির্বাচনে বিজেপি হাল ভালো না, তৃণমূল মানুষ শুধু অপেক্ষায় আছে, আমাদের ডাকছে, আমরা ডাক হর করার মতন তার কাছে পৌঁছতে পারবো কিনা, এটা হচ্ছে আমাদের কাজ। আপনি এটা দেখে বুঝতে পারছেন না তমলুক বিজেপির প্রার্থীকে এখনো বলেনি, বলবে। আজকে এসেছেন তিনি। তৃণমূল তো আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেন, 1.5 পয়সা কে কোথায় কি চাংড়া ইত্যাদি আমার বোঝার দরকার নেই। বিজেপির প্রার্থী বলে যিনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন নাম, তিনি ভালো রায় দিতেন। ভালো রায় দিতেন মানে কি? সরকার অন্যায় করতো তাই তার বিরুদ্ধে রায় দিতেন। সরকারের বিরুদ্ধে লড়াই করতেন বিকাশ ভট্টাচার্য সহ সাংসদ আইনজীবীরা। তাহলে আইনজীবীরা বামপন্থী ঠিক মতো লড়াই করতেন বলে শুধু অভিজিৎ গাঙ্গুলি না, একের পর এক বিচারকরা সরকারের বিরুদ্ধে পরপর নির্দেশ দিয়ে গেছেন। এবং কে জানে না যে চাকরি দুর্নীতির একটা বড় চাই, একটা বড় মাথা, তার নাম তৃণমূলের শুভেন্দু অধিকারী, অধুনা বিজেপির শুভেন্দু অধিকারী। এটা কে জানে না? সবাই জানে। আজ কি দুর্ভাগ্য আমাদের বিচারপতি, তিনি আজ এসছেন তমলুকে, একটু পরে হয়তো ছবিটা আপনারাও পাবেন। এসে সোজা শুভেন্দুর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন। কি দুর্ভাগ্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিদের। এই তমলুকের মাটি বেঈমানদের সহ্য করে না, কখনো সহ্য করে না। এটা রাজনীতির জায়গা, লড়াইয়ের জায়গা, মানুষের সঙ্গে থেকে লড়াই করে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা। এর বাইরে অন্য কোনো কিছু হতে পারে না। মানে কে বিজেপির প্রার্থী, কে তৃণমূলের প্রার্থী, ওর চাইতে অনেক বড় কথা হচ্ছে কে মানুষের নিজের মনের কথাটাকে সংগ্রামের রূপ দেবে, এবং সেই রূপ বামপন্থীরা ছাড়া অন্য কেউ যে দিতে পারে না, এটা না বোঝার মতো কোনো কারণ আমাদের নেই। সূর্যদা বলবেন, আমি 4টে কথা 1-2 করে বলে আমার কথা শেষ করবো। 1, পঞ্চায়েত নির্বাচনের এবং গ্রামে তৃণমূল বিজেপি অসভ্যতার শোধ তুলতে হবে। লোকসভা নির্বাচন আমাদের কাছে সেই দায়িত্ব পৌঁছে দিচ্ছে। আমরা পার্টির নিজস্ব সৈনিক, আমরা কেমন করে চলবো, কেমন করে বুথ গড়ে তুলবো, কেমন করে অঞ্চলটাকে ভালো করব, তার লড়াই। সেই লড়াইয়ের জন্য প্রতিদিন মানুষের মনের কথা শুনতে হবে, এর কোনো বিকল্প নেই। 2, যদি কেউ মনে করে থাকেন মাতব্বরি করেছি বেশ করব, চিরকাল করব, মাস্তানি করছি করব, চিরকাল করব, ভুল ভুল। সন্দেশখালি দেখিয়ে দিয়েছে তৃণমূল ফেল করলে তৃণমূলের দুষ্কৃতি, তৃণমূলের দুষ্কৃতি ফেল করলে উর্দি পড়া পুলিশ তৃণমূলের দুষ্কৃতির কাজ করে। কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে তৃণমূল হোক, দুষ্কৃতি হোক, বেআইনি জমি দখল করা হোক, জবরদস্তি করা হোক, পুলিশের চোখ রাঙানি থাকুক, একবার যদি মায়েরা বেরিয়ে পড়তে পারে, এক হাতে লাঠি আর এক হাতে ঝাঁটা, কোনো শক্তি নেই তাকে ঠেকিয়ে রাখবে, এরকম কোনো শক্তি নেই। সন্দেশখালী পশ্চিমবাংলা গ্রামে গ্রামে আছে, আমাদের কাছে নতুন চেহারা পৌঁছে দিয়েছে। কান খুলে শুনে রাখতে বলবেন। তৃণমূলের মাস্তান 1.5 পয়সা 2 পয়সা, অথবা বিজেপির মাস্তান 1.5 পয়সা 2 পয়সা, কান খুলে শুনে রাখতে বলবেন। বীরভূমের বাঘ কেষ্টা অনুব্রত হাজার চেষ্টা করেও ওইসব কি বলতো না, গুড় বাতাসা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি উন্নয়ন দাঁড়িয়ে আছে,
মোদি মমতা হাজার চেষ্টা করেও তাকে ঠেকাতে পারেনি। বাঘ হয় জঙ্গলে যাবে, নালে খাঁচায় ভরবে। আপাতত তিহারের খাঁচায় ভরে গেছে। ইয়া বড় শাহজাহান কি নাম, 56 দিন ধরে পুলিশ খুঁজে পেল না। কিন্তু বাবারও বাবা আছে। পুলিশ যদি ঠেকিয়ে রাখতে চায় পারে না, যখন মানুষ ছাপিয়ে বেরিয়ে পড়ে, যা সন্দেশখালীতে বেরিয়ে পড়েছে, আর তার সঙ্গে সঙ্গে আইনের বিচারে যদি হাজির হওয়া যায়। সেই সন্দেশখালীর শাহজাহান রয়্যাল বেঙ্গল টাইগার, একজন মন্ত্রী বলে দিলেন স্বাধীনতা সংগ্রামী। রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার এখন খাঁচায় ঢুকে সঙ্গী অপরাধীদের নাম পরপর করে বলছে। কালকে 3 জন জেলে জমা হয়ে গেছে, বাকি জমা হবার অপেক্ষায়। মানুষের লড়াইয়ের চাইতে শক্তিশালী আর কোনো কিছু হতে পারে না, এটা আমাদের কাছে স্পষ্ট। এই বার্তাটা আমাদের লোকের কাছে পৌঁছে দিতে হবে। মানুষ চায় ভরসা। তার বিপদে আমরা আছি তো? আমরা কি করছি? এই মিটিং আছে যাবি, ওটা বললে মানুষের ভরসা হয় না। এই কৃষক সভার মেম্বার করতে হবে, তোর বাড়িতে কটা লোক রে? 7 জন, এই রে টাকাটা দিয়ে দে, ওটা বললে মানুষের ভরসা যুক্ত হয় না। মানুষের ভরসা মানে মানুষের দায়ে বিদায়ে বিপদে আপদে তার লোক হয়ে আমি চলতে পারছি কিনা, মানুষের নাগরিক অধিকার তাকে রক্ষা করার ব্যবস্থা আমি করতে পারছি কিনা। আমি পার্টির নেতার মতো করে ঘুরছি, পার্টির কর্মী আমি, নাকি আমি পাড়ার ছেলে হিসেবে 2 হাত দিয়ে গ্রামের মানুষকে আগলে রাখছি, তার উপর নির্ভর করে পার্টির মানুষ, তাকে আমি ভরসা জোগাতে পারবো কিনা। এই ভরসা জোগানোটাই আমাদের কাজ, এর বাইরে অন্য কিছু হতে পারে না। এ লড়াই দেশ রক্ষার লড়াই, মানুষকে রক্ষার লড়াই, বাংলাকে রক্ষার লড়াই। আর আমরা এক একজন সৈনিক, আমরা এক একজন সৈনিক। এই দেশটা আমাদের, এই বাংলাটা আমাদের, মানুষগুলো আমাদের। যত গরিব মানুষ যত বিপদে আছে তত সে হাত বাড়িয়ে আমার সাহায্য চায়। ওই মানুষের কাছে থাকতে হবে, যেতে হবে, তার কথাটা শুনতে হবে। আমার বুথে বুথে সেই রকমের বন্দোবস্ত করতে হবে। ওই অভিজিৎ গাঙ্গুলি যতদিন বিচারপতি ছিল ততদিন গুরুত্ব ছিল, কিন্তু এখন প্রাক্তন হয়ে গেছে, এখন বিজেপির অভিজিৎ গাঙ্গুলি, তার কোনো গুরুত্ব নেই, তার কোনো গুরুত্ব আমরা দিচ্ছি না। বরং মানুষের লড়াই, আমাদের দেশ রক্ষার লড়াই, আমাদের বুথ জেতার লড়াই, আমাদের অঞ্চল জেতার লড়াই। এই মনোভাব থেকে তমলুকের কমরেডরা লোকসভার 22 জেলার তারা দায়িত্ব নেবেন, দায়িত্ব পালন করতে পারবেন, এটাই সময়ের ডাক। সেই মনোভাবে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। সুজনদাকে অভিনন্দন। কমরেড সভা শেষে মিছিল হয়ে কর্মসূচি শেষ হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির পলিট ব্যুরো নেতৃত্ব কমরেড সূর্যকান্ত মিশ্র। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সাথী বন্ধু এবং বোনেরা ও ভাইয়েরা, আমি সবাই যারা আপনারা উপস্থিত আছেন আমাদের পক্ষ থেকে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, নমস্কার, সালাম জানাচ্ছি।